লেকচারটার জন্য আসছি, সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমাদের গতির টুডি পার্ট, মানে দ্বিমাত্রিক গতির যে পার্ট সেটা। আর দ্বিমাত্রিক গতির পার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে প্রাস নিয়ে আমরা আজকে স্টাডি করব। তো দ্বিমাত্রিক গতিটা কি এটা আগে ছোট্ট করে আমি একটু আপনাদেরকে বুঝাই আসি যে কোন বস্তুর গতিটা যদি এমন হয় যে সে একই সাথে তার দুই দিকে গতির পরিবর্তন হচ্ছে। আবারও বলতেছি, কোন বস্তুর গতি যদি কি, যেমন আমি হাঁটতেছি, দেখেন আমার একই সাথে কি কয়েক দিকে গতি চেঞ্জ হচ্ছে না, একদিকেই হচ্ছে। তার মানে আমার হাঁটাটা হচ্ছে একমাত্রিক, রাইট? আবার এই যে কলমটা আমি উপরে ছুঁড়ে মারলাম, কয় দিকে গতি চেঞ্জ হচ্ছে? একদিকে। তার মানে এই যে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু বা খাড়াভাবে পড়ন্ত বস্তু কয় মাত্রিক? একমাত্রিক। আমরা এই লেকচারটা অলরেডি শেষ করছি না? এটার উপর আমরা একটা ম্যাথ পরীক্ষা দিয়েছি। আমার কাছে খাতা চলে আসছে, সর্বোচ্চ হাইস্ট হচ্ছে 34, একটা মেয়ে পাইছে, ঠিক আছে? তো এবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিমাত্রিক। তার মানে বস্তুটা এবার একদিকে গতি চেঞ্জ করবে না, গতি চেঞ্জ কয় দিকে হবে? দুই দিকে। এক্সাম্পলটা হচ্ছে আমাদের প্রাস। এটা মানেটা কি যে আমি চিত্রটা আঁকতেছি, আপনারা এখন কিছুই আঁকবেন না, কারণ বোর্ড থেকে আমি একটা সিঙ্গেল ওয়ার্ডও বুঝবো না, পুরোটা আপনারা বুঝবেন। এইভাবে আমি আগে এক্স অক্ষ আর কি নিলাম, ওয়াই অক্ষ নিলাম। এখন একটা বস্তুকে আমরা যখন ছুঁড়ে মারি, আপনারা একটু খেয়াল করেন, আমি এখান থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারতেছি, তো এই বস্তুটা কিন্তু এইভাবে উঠে তারপর আমার হাতে এখানে এসে পড়ছে। তার মানে আপনারা একটু তার সঞ্চার পথটা দেখেন, একটা কি, এই যে একটা সঞ্চার পথ, এটাকে আমরা বলি পরাবৃত্তাকার। আপনারা পরাবৃত্ত সম্পর্কে এখন জানেন না, সেটা আমি পরে বুঝাবো, এখন না। তো এই সঞ্চার পথটাকে আমরা পরাবৃত্তাকার বলি, বা আপনারা নরমালি চিন্তা করলে কি অর্ধচন্দ্রাকৃতির হচ্ছে না? হ্যাঁ, চাঁদের অর্ধেক যেটাকে আমরা বলি আর কি, হ্যাঁ, অর্ধচন্দ্রাকৃতির মতো হচ্ছে। তো স্যার এইটার শেপটাকে আমি যদি এখন গ্রাফে আর্ট করি, গ্রাফে আর্ট করলে শেপটা আসতেছে এই, রাইট কিনা? তো এটার দিকে যদি একটু লক্ষ্য করি আমরা, শুরুতে এখানে তার এক্সও নাই, তার ওয়াইও নাই, দুইটাই কি জিরো। যখন বস্তুটা এখানে আছে, তখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমি লাল কালিতে দাগ টেনে দেখেন, সে কিন্তু আর এক্স এর জিরোতে নাই, কিছুটা আগে গেছে না সামনে। আবার আপনারা ওয়াই এর উপরে যদি দাগ টানেন, দেখেন সে কিন্তু আর ওয়াই এরও জিরোতে নাই, কিছুটা উপরে উঠে গেছে না? তার মানে একটা বস্তুর একই সাথে দুইটা অক্ষে গতিটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তারপরে আরেকটা পজিশন আমি যদি নেই, কিছুক্ষণ পরে পজিশনটা এখানে আসলো, যখন পজিশনটা এখানে আসছে দেখেন তখনও কিন্তু ঘটনা সেম, তার এক্স এর দিকেও চেঞ্জ বাড়তেছে, ওয়াই এর দিকেও বাড়তেছে। এইভাবেই বস্তুটা কিন্তু আস্তে আস্তে আবার আইসা কোথায় পড়ছে? মাটিতে আইসা পতিত হইছে, রাইট কিনা? তাহলে এই মাটি থেকে নিক্ষেপ করছে, আবার সে মাটিতে আইসা পড়ছে। তো পড়ার কারণ এগুলো সব একটু যেটা এক্সপ্লেইন করব। তো এখন এখানে যেটা ফার্স্টেই বুঝাইতে যাচ্ছি যে এই যে বস্তুটা যে গতিশীল হচ্ছে, তার যে গতির রাস্তাটা, এই রাস্তায় কি সে একদিকেই গতিশীল হচ্ছে না একই সাথে দুই দিকে গতিশীল? সে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আবার উপরের দিকেও অগ্রসর হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যখন একটা ব্যাট দিয়ে বলে ছক্কা মারি, বলটা কিন্তু উপরে উঠতে থাকে, আবার সামনেও যায়, গিয়েই তো ছক্কাটা হয়, ঠিক আছে? তো ব্যাট দিয়ে যখন, ক্রিকেট ব্যাট দিয়ে যখন একটা বলে আঘাত করা হয়, এটা একটা প্রাস তৈরি করে। আমরা যখন একটা ফুটবলে কিক করি, বা গোলকিপার যখন বলটাকে মাঝ মাঠে পাঠানোর জন্য কিক করে, তখন সেই কিকটাও কিন্তু একটা কি তৈরি করে? প্রাস তৈরি করে। আমরা যখন ব্যাডমিন্টন এইভাবে র্যাকেটে খেলি, তখন দেখো কর্কটাকে তোমরা যখন মারো, সে কিন্তু এইভাবে উঠে গিয়ে আবার অপর পাশে পড়ে, আবার ওই পাশ থেকে মারে এইভাবে আইসা এই পাশে পড়ে। তার মানে আমরা ব্যাডমিন্টন যেটা খেলি, সেটা তো কি তৈরি করতেছি? আমরা প্রাস তৈরি করতেছি। ওকে, তো প্রাসের এছাড়া আরো অনেক एग्जांपल আছে, আমি একটা একটা করে সকল রকমের एग्जांपलের উপর ভিত্তি করে আপনাদেরকে পড়াবো। সর্বপ্রথম বেসিক एग्जांपलটা থেকে শুরু করতেছি। তো বেসিক एग्जांपलটা হচ্ছে কি, যে আমরা একটা বস্তুকে আনুভূমিকের সাথে একটা কোণ তৈরি করে মারতেছি। আমি সব সংজ্ঞা একটু পরে শুরু করতেছি, যে একটা বস্তুকে আমি আনুভূমিকের সাথে আমি যে মারতেছি, বৃত্তাকার পথে যে কোনো বস্তু নেক্সট স্টেপ কোথায় হয় সবসময় খেয়াল রাখবা, যেখানে আছে তার স্পর্শক বরাবর। পরবর্তী স্টেপ কোথায় হয়? স্পর্শক বরাবর। তাহলে এর পরের স্টেপ কোথায় হবে? পরের স্পর্শক, তারপরের স্টেপ, তারপরের স্পর্শক, তারপরের স্টেপ, এইভাবে চলতে থাকে সে, ঠিক আছে? এইভাবে চলতে চলতে কিন্তু সে আসলে একটা কি তৈরি করে? বৃত্তাকার পথ তৈরি করে। তো স্যার, যে কোনো বৃত্তাকার পথে, সেটা হোক অর্ধবৃত্তাকার, সেটা হোক পরাবৃত্তাকার, সেটা হোক উপবৃত্তাকার, কোন বস্তুর নেক্সট স্টেপ কোথায় হবে সেটা পাওয়ার জন্য আমরা কি টানবো? স্পর্শক টানবো। তাহলে স্পর্শক বরাবরই কিন্তু তার গতির অরিজিনাল দিকটা নির্দেশিত করছে। ভাই পরেরটা কোন দিকে হবে? তাহলে এবার স্পর্শক টানলে যেটা পাবো,
তারপরেরটা কোন দিকে হবে? এইদিকে স্পর্শক টানলে যেটা পাবো, এরপরে এইদিকে স্পর্শক টানলে যেটা পাবো, এরপরে এইদিকে স্পর্শক টানলে, তারপরে এই যে এইদিকে স্পর্শক টানলে, তারপরে কি স্যার? এইদিকে স্পর্শক, এরপরে এইদিকে, তারপরে আস্তে আস্তে নিচে নামতেছে, রাইট? এইখানে এইভাবে সে আসতে থাকবে, একটা সময় আইসা তোমার মাটিতে এসে পতিত হবে। তো এইভাবেই কিন্তু সে চলতে থাকবে। তো সংজ্ঞাটা কি আসে এবার তাহলে ব্রাসের? তো সবাই কি দ্বিমাত্রিক কনসেপ্টটা বুঝছেন যে ব্রাস কিভাবে দুই দিকে গতিশীল হচ্ছে, একই সাথে সে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, যার কারণে ব্রাসের গতি একটা কি ধরনের গতি? দ্বিমাত্রিক গতি। তো সবাই এবার সুন্দর করে সর্বপ্রথম কোশ্চেনটা লেখেন, ব্রাস বা প্রজেক্টাইল বা প্রক্ষেপক কাকে বলে? ব্রাস বা প্রজেক্টাইল বা প্রক্ষেপক কাকে বলে? ব্রাস বা প্রজেক্টাইল বা প্রক্ষেপক কাকে বলে? হ্যাঁ, সংজ্ঞা আমি সবগুলো পড়াবো একে একে, একটা পড়ায় একটা বলে একটা অ্যানসার বলবো, এভাবে করতে বলতেছো? জি, আপনি যেমন চান। না, এভাবে বলবো না, আমি সবগুলো একসাথে বুঝাবো চিত্র থেকে। তারপরে কোশ্চেনটা লেখেন, তারপরে লেখেন প্রক্ষেপ বিন্দু কি? প্রক্ষেপ বিন্দু কি? তুমি তাহলে জায়গা রেখে রেখে দাও। প্রক্ষেপ বিন্দু কি? প্রক্ষেপ বিন্দু কি? তারপরে প্রক্ষেপ ব্যাগ কি? প্রক্ষেপ কোণ কি? তারপরে লেখেন প্রক্ষেপ সীমা বা আনুভূমিক পাল্লা কি? মোট বিচরণ কাল কি? সর্বোচ্চ উচ্চতা কি? সর্বোচ্চ উচ্চতা কি? ওকে স্যার, এগুলো হচ্ছে ব্রাস চ্যাপ্টারটা পড়তে গেলে বারবার আমাদের সামনে আসা যাওয়া করবে, আমরা এদের সম্পর্কে জানতে হবে। তো এবার আপনারা মনোযোগ দিয়ে, এটা আপনাদের বোঝানোর জন্য তখন ছিল, এখন রিয়েল চিত্রটা আঁকতেছি, এটাই আবার ক্লিয়ার করে আঁকতেছি। তো সবাই একটু খেয়াল করেন, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। স্যার, একটা বস্তুকে আনুভূমিকের সাথে, কার সাথে? আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে, আবারও বলতেছি, একটা বস্তুকে, এই যে একটা মার্কারকে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করছি, তো এই তির্যকভাবে নিক্ষিপ্ত যে বস্তুটা, এই যে বস্তুটা, এই বস্তুটাকে আমরা বলে থাকি ব্রাস। তার মানে সংজ্ঞাটা হচ্ছে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকেই বলা হয় ব্রাস। ঠিক আছে? আবারও বলি, আপনাদের বইয়ে আপনারা যেহেতু পাবেন, আমার মনে হয় লেখার চাইতে বোঝাটা বেশি জরুরি। বইয়ে তো পাবেন, আপনারা সংজ্ঞাগুলো দিছে, আপনারা নোট করে ফেলবেন। ঠিক আছে? ব্রাস কাকে বলে? আনুভূমিকের সাথে কি করে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে আমরা কি বলবো? ব্রাস বলে থাকি। স্যার, এই ক্ষেত্রে কলম যদি আমরা মানে উড়ায় মারি, তাহলে এটা কলম টাইপ ব্রাশ হবে। হ্যাঁ। তো স্যার, এখন এই ব্রাসটাকে যে বিন্দু থেকে আপনি নিক্ষেপ করতেছেন, ওই বিন্দুটাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। আমি দিয়েছি না নিক্ষেপ বিন্দু বা প্রক্ষেপ বিন্দু? দিয়েছি? হ্যাঁ, অবশ্যই। এটা তো নিক্ষেপ করছে, এটা তো মাটিতে ফিরে আসবে। হ্যাঁ, অবশ্যই। একটা রানওয়ে থেকে বিমান যখন উপরের দিকে ওঠে, এটাও তো উপরে সম্ভব হয়, তাহলে বিমানটা কি ব্রাস হবে? রানওয়ে থেকে বিমানটাকে যখন আমরা উপরে উঠাচ্ছি, যদি মানে ওখানে কিন্তু আমরা কোনোভাবে তাকে ব্যালেন্স করার ব্যবস্থা করতেছি, শক্তি এদিক সেদিক করে ব্যালেন্স করার ব্যবস্থা করতেছি। যদি সেটা না করা হয়, তাহলে সে যেভাবে আমি তাকে শক্তি দিয়ে উঠেছি, তারপরে যখন তার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু সে যখন পড়বে, তখন সেভাবেই পড়বে।
ঠিক আছে, যে কোনো কিছু মহাকর্ষের কারণে আমি আনবো আজকে এই লেকচারেই পাবা কিছুক্ষণ পরে, অভিকর্ষ ত্বরণ তাকে প্রভাবিত করবে। ওকে, হ্যাঁ নিক্ষেপ আর প্রক্ষেপ কি এক? একই কথা। ওকে স্যার, সবাই সাইলেন্ট থাকেন। তো যেটা বলতেছি, তো একটা প্রাসকে আনুভূমিকের সাথে একটা বস্তুকে আনুভূমিকের সাথে তীর্যকভাবে নিক্ষেপ করলে ওই নিক্ষিপ্ত বস্তুটাকে আমরা কি বলবো? প্রাস বলে থাকি। এখন এই প্রাসকে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয় সেই বিন্দুটাকে আমরা প্রক্ষেপ বিন্দু বা নিক্ষেপ বিন্দু বলে থাকবো। ওকে, এখন যত ডিগ্রি কোণে নিক্ষেপ করব বা প্রক্ষেপ করব সেই কোণটাকে বলা হবে নিক্ষেপণ কোণ বা প্রক্ষেপ কোণ। বুঝতেছো তো? আচ্ছা, এবার নিক্ষেপের মুহূর্তে কি এমনি এমনিতেই সে চলে যাবে না, আমার একটা শক্তি দিয়ে তাকে নিক্ষেপ করতে হবে। তাহলে আমি একটা ব্যাগ দিব তাকে, তার মানে যে ব্যাগে তাকে নিক্ষেপ করা হবে, তাহলে এই যে আমি অল্প ব্যাগ দিছি, সে অল্প প্রাস তৈরি করছে, ব্যাগটা একটু বেশি দিলাম, বেশি তৈরি হচ্ছে, আরো বেশি দিচ্ছি, আরো বেশি তৈরি হচ্ছে। তাহলে আমাদের নিক্ষেপের সময় আমরা যেই ব্যাগে তাকে নিক্ষেপ করব ওই ব্যাগটাকে আমরা কি বলবো? নিক্ষেপ ব্যাগ বা প্রক্ষেপ ব্যাগ। তাহলে আবারও বলি, আনুভূমিকের সাথে তির্যকভাবে একটা বস্তুকে নিক্ষেপ করলে সেটা প্রাসে রূপান্তরিত হয়। আর যে বিন্দু থেকে নিক্ষেপ করি সেই বিন্দুটাকে আমরা বলি নিক্ষেপ বিন্দু। যত কোণে নিক্ষেপ করি সেই কোণটাকে বলা হয় নিক্ষেপ কোণ, আর যত ব্যাগে নিক্ষেপ করি সেই ব্যাগটাকে বলা হবে কি? নিক্ষেপণ ব্যাগ। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? তন্ময় ক্লিয়ার তো? আচ্ছা, এই জিনিসগুলো খুব স্পষ্ট পানির মতো ক্লিয়ার থাকতে হবে, চিত্র এবং কনসেপ্ট। তো ভাই আমরা শুরুতে এই পার্টগুলো গেল, এবার এই বস্তুটা কি নিক্ষেপ করার পর আর এখানে থাকবে না, সে আস্তে আস্তে উপরে এবং সামনে যাবে, উপরে এবং সামনে যাইতে 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 একটা পয়েন্ট পাবে। এই যে পয়েন্ট, এই পয়েন্টে আইসা তার স্পর্শকটা একদিকে কাজ করতেছে, সেটা হয়ে গেছে আনুভূমিক। রাইট অর রং? তার মানে এই পয়েন্টের আগে তার স্পর্শকটা দুই দিকেই ছিল, মানে স্পর্শকটা এমন ভাবে ছিল যে তির্যক, এইদিকেও একটা উপাংশ তৈরি হচ্ছে, এদিকে একটা উপাংশ তৈরি হচ্ছে, এইখানেও এইদিকে একটা উপাংশ তৈরি হচ্ছে, এইদিকে একটা উপাংশ তৈরি হচ্ছে, এইখানেও স্পর্শক টানলে এদিকে একটা উপাংশ তৈরি হচ্ছে, এদিকে একটা উপাংশ তৈরি হচ্ছে। বাট এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আইসা আমার এটা কি হয়ে গেছে? আনুভূমিক হয়ে গেছে। তার মানে কি সর্বোচ্চ যে বিন্দুটা, এই বিন্দুতে কি আমার প্রাসটা আর দ্বিমাত্রিক রইলো না একমাত্রিক হয়ে গেছে? একমাত্রিক। এটার পরে আমি এখানে কিছু কোশ্চেন অ্যাড করব, মাথায় রাখো কিন্তু। তার মানে আমাদের টোটাল প্রাসের কোথায় গিয়ে আমাদের প্রাসটা একমাত্রিক হয়ে যায়? গতিপথের সর্বোচ্চ বিন্দুতে। আবার বলো, কোথায় একমাত্রিক হয়ে যায়? গতিপথের সর্বোচ্চ বিন্দুতে। তাহলে এই বিন্দুর পরে কিন্তু অভিকর্ষ ত্বরণের প্রভাবে সে আবার অন্যদিকে, এর আগে উপরে উঠছে, এবার কি করতেছে? নিচে আসতেছে, কিন্তু সব সময় সে তির্যক ভাবে আসতেছে। রাইট কিনা? তার মানে এই বিন্দু ছাড়া আবার সকল ক্ষেত্রেই তার গতিটা কয় মাত্রিক থাকতেছে? দ্বিমাত্রিক। তার মানে আপনাদের প্রশ্নের মধ্যে এগুলা থেকে অনুধাবন কোশ্চেন আসবে যে কোন বিন্দুতে প্রাসের গতি একমাত্রিক হয়ে যায়, ব্যাখ্যা করো। তখন আমাদের কোন বিন্দুতে গতি একমাত্রিক হয়ে যায়? সর্বোচ্চ বিন্দুতে। ব্যাখ্যা এখন আমি শিখাই নেই, সো আমি জাস্ট পরিচয় করাচ্ছি আপনাদের কোথায় কে কি অবস্থানে আছে। আচ্ছা, এবার এই জিনিসটা এখান থেকে আস্তে 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 আবার সে যেই লেভেল থেকে নিক্ষেপ করছিল সেই লেভেলেই কিন্তু কিছুটা দূরে গিয়ে পড়ছে। রাইট কিনা? তার মানে ভাইয়া এখান থেকে নিক্ষেপ করতেছি, সে আবার সেম লেভেলেই এসে পড়তেছে, কিন্তু একটা কি দূরত্ব আছে তার মধ্যে? আনুভূমিক একটা দূরত্ব আছে। তার উলম্ব দূরত্ব দুইজনের এখন সমান, উলম্ব ভাবে তাদের কোনো দূরত্ব নেই, কিন্তু আনুভূমিক ভাবে কি আছে? একটা ডিসটেন্স আছে। এই যে আনুভূমিক দূরত্ব যেখান থেকে আমরা নিক্ষেপ করি, আবার বলতেছি যেখান থেকে নিক্ষেপ করব আর যেখানে গিয়ে পড়বে, এই দুইজনের মাঝে যে আনুভূমিক ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে বলা হয় আনুভূমিক পাল্লা বা সীমা। দিছি কিনা দেখেন, আনুভূমিক পাল্লা বা সীমা দিছি। তাহলে আনুভূমিক পাল্লা বা সীমা কিন্তু খুব স্পষ্ট ক্লিয়ার থাকতে হবে, সবকিছু কিন্তু আনুভূমিক পাল্লা বা সীমা হবে না। এটাকে চাইলে আনুভূমিক দূরত্বও বলতে পারেন। আনুভূমিক দূরত্ব কিন্তু এখান থেকে এতটুকু হবে, আনুভূমিক দূরত্ব কিন্তু এতটুকু হবে, আনুভূমিক দূরত্ব এতটুকু হবে, কিন্তু এটাকে কি আমি পাল্লা বা সীমা বলতে পারবো? এটাকে কি পাল্লা বা সীমা বলতে পারবো? এটাকেও পারবো না। আমি এটাকেও কিন্তু আনুভূমিক দূরত্ব বলতে পারবো, কিন্তু এটাকে আমি পাল্লাও বলতে পারবো। বাট এগুলাকে চাইলে কি পাল্লা বলা যাবে? কেন যাবে না? কারণ পাল্লা মানিটা কি? পাল্লা মানি হচ্ছে আমরা একটা প্রাসকে যে বিন্দু থেকে নিক্ষেপ করছি আর প্রাসটা যেখানে ওই একই লেভেলে যেখানে গিয়ে পড়ছে। আবার লেভেল সেম হলে হবে না, লেভেল যদি এখানে হয় তাহলে কি হবে? একই লেভেল হইতে হবে। তাহলে একটা প্রাসকে যে লেভেল থেকে, যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে, ওই একই লেভেলে যে বিন্দুতে গিয়ে পড়বে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী আনুভূমিক দূরত্বকে কি বলা হবে? আনুভূমিক পাল্লা বা সীমা। সংজ্ঞা বইয়ে পাবা, বুঝাটা হচ্ছে জরুরি, কারণ অঙ্কের ক্ষেত্রে সংজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না যদি না বুঝেন আপনারা। ঠিক আছে? তাহলে কি আনুভূমিক পাল্লা বা সীমা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন যে বিন্দুটাতে আপনাদের প্রাস
কি হয়ে গেছিল? আনুভূমিক হয়ে গেছিল বা একমাত্রিক হয়ে গেছিল। ওটা কি বিন্দু ছিল? টোটাল এই ব্রাসের সর্বোচ্চ বিন্দু না? এর চেয়ে উপরে কি আর উঠছে? তার মানে এই বিন্দু থেকে যে উলম্ব দূরত্বটা আমরা পাই আমাদের আনুভূমিক লেভেল থেকে, মানে মাটি থেকে এই বিন্দু পর্যন্ত যে উলম্ব দূরত্বটা পাই, এটা কি আমরা বলে থাকি কি? সর্বোচ্চতা, যাকে আমরা বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করব। আর এই বিন্দু থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা পাই, এটাকে আমরা বলি আনুভূমিক পাল্লা, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আর দ্বারা প্রকাশ করব। তো ভাইয়া আমি আপনাদেরকে ফার্স্ট থেকে আবার পরিচয় করাচ্ছি, আপনারা ফ্যামিলিয়ারাইজড হন ভালোভাবে, যে আমরা আজকে যে ক্লাসটা করতেছি এটা হচ্ছে গতির দ্বিমাত্রিক পার্ট। কি পার্ট? দ্বিমাত্রিক, যার একটা বড় মাপের এক্সাম্পল হচ্ছে কি? প্রাস বা প্রজেক্টাইল বা প্রক্ষেপক। এই প্রাস কাকে বলে? যে একটা বস্তুকে যদি আমরা আনুভূমিকের সাথে কিভাবে, খাড়াভাবে মারবো নাকি তির্যকভাবে? তির্যকভাবে মারবো, মারলে সেই বস্তুটা কিসে পরিণত হয়? প্রাসে রূপান্তরিত হয়। তার মানে কি? আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে আমরা কি বলবো? প্রাস বলে থাকবো। এবার এই প্রাসটাকে আমরা যেখান থেকে মারি, অর্থাৎ যে বিন্দু থেকে মারি, সেই বিন্দুটাকে কি বলবো? প্রক্ষেপ বিন্দু বা নিক্ষেপণ বিন্দু। এই প্রাসটাকে যত কোণে মারি সেই কোণটাকে কি বলবো? প্রক্ষেপ কোণ বা নিক্ষেপ কোণ। এই প্রাসটাকে আমরা যত ব্যাগে ছুঁড়ে মারি সেই ব্যাগটাকে কি বলবো? প্রক্ষেপ ব্যাগ বা নিক্ষেপণ ব্যাগ। এখন প্রাসটা উঠতে 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 সর্বোচ্চ একটা বিন্দুতে যাওয়ার পরে আর উপরে উঠতে পারে না। ওই মুহূর্তে প্রাসের ব্যাগটা হয়ে যায় কয় মাত্রিক? একমাত্রিক। তো ওই বিন্দু থেকে মাটি পর্যন্ত বা যে লেভেল থেকে আমরা নিক্ষেপ করছি, ওই লেভেলের যে দূরত্বটা, সেই দূরত্বটাকে কি বলবো? সর্বোচ্চতা। তাকে কি দ্বারা প্রকাশ করব? বড় হাতের এইচ দ্বারা। আর বস্তুটাকে যেখান থেকে নিক্ষেপ করছি ওই একই লেভেলে, কিসে? একই লেভেলে। হ্যাঁ, তো আমাদের যেটা বলতেছিলাম যে ব্রাসটা উঠতে উঠতে সর্বোচ্চ একটা বিন্দুতে উঠে যেখানে গিয়ে তার গতিটা কয় মাত্রিক হয়ে যায়? একমাত্রিক হয়ে যায়। ওই বিন্দু আর আনুভূমিক যে লেভেল থেকে আমরা নিক্ষেপ করছিলাম, ওই লেভেল অর্থাৎ ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে আমরা কি বলি? সর্বোচ্চতা। কি দ্বারা প্রকাশ করব? এইচ দ্বারা। এখন এরপরে বস্তুটা কেউ একজন প্রভাবিত করে, সে কে? অভিকর্ষ ত্বরণ বা মহাকর্ষীয় যে প্রভাব, পৃথিবী যে আমাদেরকে টানে, সেই প্রভাবে বস্তুটা নিচের দিকে পড়তে থাকে। পড়তে পড়তে কোনো একটা বিন্দুতে গিয়ে সে পড়ে। এখন ওই বিন্দু আর তাকে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছিল, এদের মধ্যবর্তী যে আনুভূমিক দূরত্ব, সেই দূরত্বটাকে কি বলবো? আনুভূমিক পাল্লা, বা আমরা এটাকে তোমার আর কি বলতে পারি, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। এখন স্যার, এই যে ঘটনাটা, এখান থেকে তাকে নিক্ষেপ করছে না, এখানে গিয়ে পড়ছে, মাঝে কি একটা টাইম গেছে না? এটা টাইম গেছে কিনা? আবার এখান থেকে নিক্ষেপ করছেন, এখানে উঠছে, মাঝে একটা টাইম গেছে না? তো স্যার, বিচরণ কাল বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে কোন একটা বস্তুকে যে লেভেল থেকে নিক্ষেপ করা হয়, ওই লেভেলে পুনরায় ফিরে আসার আগ পর্যন্ত যতটা সময় সে শূন্যে থাকে, ততটা সময়কে আমরা বলে থাকি বিচরণ কাল। তার মানে এখান থেকে নিক্ষেপ করছি, ঠিক এই লেভেলে ফিরে আসছে কোথায় গিয়ে? এখানে না? তাহলে এটা আসার আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে আমরা বলবো কি? বিচরণ কাল বা মোট বিচরণ কাল। ঠিক আছে? বিচরণ কাল বা মোট বিচরণ কাল পরের ব্যাচে মানা হবে। তো এখন আপনারা বেসিক যে সংজ্ঞাগুলো পরিচিত হওয়া দরকার, এগুলো কি প্রত্যেকটা পরিচিত হইছে? ক্লিয়ার তো? প্রক্ষেপ বিন্দু বলে বুঝবেন তো, যেখান থেকে নিক্ষেপ করতেছেন। প্রক্ষেপ কোণ বলে বুঝবেন তো, বা নিক্ষেপণ কোণ, বইয়ে লেখা থাকবে নিক্ষেপণ কোণ, বুঝবেন তো যে যে কোণে নিক্ষেপ করছে। তাহলে যদি বলি যে জুয়েল একটা ফুটবলকে 30 ডিগ্রি কোণে কিক করছে, তার মানে জুয়েলের যে 30 ডিগ্রি কোণে কিক করছে ফুটবলটা, এটা কি নিক্ষেপ কোণ না? হ্যাঁ। এখন যদি বলি 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করছে, তাহলে কি এখানে 20 মিটার পার সেকেন্ডটা কি নিক্ষেপণ ব্যাগ? কথা কি বোঝা গেছে? তাহলে জুয়েল যেখান থেকে নিক্ষেপ করছে সেটা হবে তার নিক্ষেপণ বিন্দু। বা এখন যদি বলি যে আমাদের মুশফিকুর রহিম ব্যাটিং লাইন থেকে একটা বলকে 30 মিটার পার সেকেন্ড ব্যাগে 30 ডিগ্রি কোণে আঘাত করছে, তার মানে কি এখানে সেই বলটাকে যে কোণে আঘাত করছে সেটা হচ্ছে নিক্ষেপণ ব্যাগ কোণ, আর যে ব্যাগে আঘাত করছে সেটা হচ্ছে নিক্ষেপণ ব্যাগ। কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, এবার আসেন স্যার, এই যে উপরে উঠার পরে তার উপরে কি বাধা আসে? বস্তুটাকে মাটি থেকে যখনই আমি উপরে উঠাই, আমি কিন্তু একটা শক্তি দিছি, তাই না? শক্তি অল্প দিলে অল্প উঠে, বেশি দিলে বেশি উঠে, আর অনেক বেশি দিলে অনেক উপরে উঠে, রাইট কিনা? যেমন আমাদের বুম বুম আফ্রিদি যখন মারে, তবে আফ্রিদি রাস্তা একটু কম বুঝে, যার কারণে মাঝে মাঝে বলটা খাড়াও করে উঠে, ঠিক আছে? তখন আবার উইকেট রক্ষক বা কেউ একজন সুন্দর করে দাঁড়ায় থাকে।
তো যাই হোক, তো আফ্রিদি ভাইয়ের প্রাসগত হয়তো সমস্যা আছে যার জন্য ওনার এই প্রবলেমটা হয়। তো যাই হোক, আমাদের কিন্তু প্রাস নিয়ে নলেজ নিতে হবে, এটার মাধ্যমে অনেক কিছু করা যায়। আমরা একে একে শিখবো, অনেক বড় একটা লেকচার, একদিনে তো আর সব বলা যাবে না। তো আজকে এই জায়গাটা থেকে এই জায়গায় আসতে সে কি কি বাধার সম্মুখীন হয় এগুলো নিয়ে একটু কথা বলবো এখন। আমি যখন নিক্ষেপ করলাম তখন তার কয় দিকে গতি চেঞ্জ হবে? দুই দিকে। আমি এখন আজকে কোনো ম্যাথমেটিক্যাল কিছু দিব না, আজকে জাস্ট বুঝাবো নেক্সট থেকে ফর্মুলা। তো দুই দিকে যখন যাবে, যাওয়া তার গতির তীর্যভাবে মারার কারণে আমরা শুধুমাত্র এখানে ভেক্টরের একটা জিনিসই পড়বো, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে তীর্যকভাবে নিক্ষেপ করি বা কোনো কিছু যখন তীর্যকভাবে গতিশীল হয় তার কয়টা উপাংশ তৈরি হয়? দুইটা, একটা আনুভূমিক, এটা যদি থিটা হয়, এটা যদি এখন আমি ভি নট দিয়েছি তাহলে এইদিকে একটা আনুভূমিক উপাংশ তৈরি হবে যার নাম কি? ভি নট কস থিটা নট, আর এটার নাম কি হবে? ভি নট সাইন থিটা নট, রাইট কিনা? তাহলে আমি যেহেতু তাকে ভি নট ব্যাগে মারছি, তাহলে এইদিকে একটা ব্যাগের উপাংশ তৈরি হবে, ব্যাগের উপাংশটার নাম কি হবে? ভি নট কস থিটা নট, আর এইদিকে ব্যাগের একটা উপাংশ তৈরি হবে, তার নাম কি হবে? ভি নট সাইন থিটা নট। এটাকে আমরা আনুভূমিক দিকের, এটা কি শুরুর দিকের ব্যাগ না? জি স্যার। তাহলে এটাকে একটা নামকরণ করব ভি এক্স অক্ষ বরাবর, যেহেতু এই ব্যাগ নিচে ভি এক্স দিয়ে এক্স নট দিলাম, নট দিছি কেন? আদি ব্যাগ, কারণ শুরুর দিকে। আর এটা কোন অক্ষ বরাবর? তাহলে ওয়াই অক্ষ বরাবর যেহেতু এই ব্যাগ, তার মানে এটা হচ্ছে ভি কি নট? ওয়াই নট। কথা কি বোঝা গেছে? তাহলে স্যার আপনাদের বস্তুটার ব্যাগটা কয়টা ভাগে বিভক্ত হয়ে গেল? এখন একদিকে আনুভূমিক দিকে, আরেক দিকে কি? এখন স্যার আমি হাঁটতেছি, আপনারা দেখেন আমি যে বল দিয়ে হাঁটতেছিলাম সেই বলটাই বজায় আছে। বাইরে থেকে কেউ যদি আমাকে এখন প্রভাবিত না করে তাহলে কি আমার গতির কোনো চেঞ্জ হবে? কারণ নিউটনের প্রথম সূত্রে বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে যে যেমন আছে তাইলে আনুভূমিক বরাবর বাইরে থেকে প্রভাবিত করতে পারে আমি কাউকে নিক্ষেপ করলে একমাত্র জি, কারণ অন্য কেউ কি বলকে আবার কিছু করতে পারবে? পারবে না। একমাত্র কে প্রভাবিত করতে পারবে? জি। এখন আনুভূমিক দিকে কি জি এর কোনো প্রভাব আছে? সবাই ভালো করে খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি। আনুভূমিক দিকে জি এর কোনো প্রভাব আছে কিনা? যদি জি এর কোনো প্রভাব না থাকে তাহলে আর কেউ কি আছে আমার আনুভূমিক দিকে প্রভাবিত করতে পারে? ঘর্ষণ নাই তো, বাতাসকে উপেক্ষা রাখো এখন, বাতাস বাদ, ঠিক আছে? তাহলে আর কেউ কি আছে? ঘর্ষণ বাতাস এগুলো বাদে শূন্যের মধ্যে অত বাতাসও নাই যে একটা বলকে খুব বেশি বাধা দিয়ে দিবে, কিছুটা দেয়, ঠিক আছে মানি, বাট ওটা উপেক্ষা রাখো। তাহলে স্যার আমাদের এইখানে নরমালি আর কেউ কিন্তু ওভাবে বলটাকে আনুভূমিক দিকে প্রভাবিত করতে পারে না। তো যদি আনুভূমিক দিকে তার কোনো নতুন বল ক্রিয়াশীল না হয় তাহলে তার ব্যাগের কোনো চেঞ্জ হবে? শুরুতে যে ব্যাগ দিছি সেই ব্যাগটাই থাকবে না? তাহলে এইখানে তার ব্যাগ যা, এখানে যাওয়ার পরও তার ব্যাগ আনুভূমিক দিকে কি চেঞ্জ হবে? কারণ কেউ কিন্তু প্রভাবিত করতেছে না। তোমরা নিউটনের প্রথম সূত্র জানো, কেউ প্রভাবিত না করলে যেমন আছে, তাহলে এইখানে যাওয়ার পরও তার ব্যাগ কি? সেই। তার মানে এইখানে যদি ভি নট কস থিটা নট হয়, এখানেও কি হবে? এখানেও কি হবে? এইখানেও কি হবে? এইখানেও কি হবে? এইখানেও, এই জায়গা মাটি স্পর্শ করা লাস্ট মুহূর্ত পর্যন্ত সে কি থাকবে? তারপর মানে কি আজকে থেকে চিরন্তন সত্য এই জিনিসটা আমরা জেনে নিলাম যে কোন একটা প্রাসকে যখন নিক্ষেপ করা হয় তখন তার নিক্ষেপের সময় তার যে আনুভূমিক ব্যাগটা তৈরি করে দেওয়া হয় ওই ব্যাগটা সে ফাইনালি শেষ হওয়ার আগ পর্যন্ত তার মধ্যে বজায় থাকবে। তার মানে আনুভূমিক ব্যাগের তার কখনো কোনো প্রকার পরিবর্তন ঘটবে না। কেন? কারণ তার উপর প্রভাব বিস্তারকারী কোনো বল কাজ করে না, বিশেষ করে কে কাজ করে না? জি কাজ করে না, ঠিক আছে? তাহলে আনুভূমিক ব্যাগ শুরুতে যা শেষ পর্যন্তই তা। শুরুতে যদি 2 মিটার পার সেকেন্ড থাকে শেষ পর্যন্ত কত থাকবে? 2 মিটার পার সেকেন্ড। এবার আসো আরেকটা ব্যাগকে উলম্ব, দুইটা পার্টে বিভক্ত হচ্ছে না। এবার উলম্ব মিয়া কি? যে আমি যে কলমটাকে মারলাম কিছু দূর যাওয়ার পরে সে কি স্টপ হয়ে আবার নিচে নামতেছে। তাহলে স্যার যদি কিছু দূর পর স্টপ হয়ে নিচে নামে তার মানে কি উলম্ব দিকে কেউ একজন প্রভাবিত করতেছে।
কে করে এটা? অভিকর্ষ ত্বরণ। তাহলে আমার এই অভিকর্ষ ত্বরণের কারণে আমার এই যে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পরে আমার উপরের দিকের ব্যাগটা কি আস্তে আস্তে বাড়বে না কমতে থাকবে? কমতে থাকবে। কমতে 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 একটা সময় কি হয়ে গেছে? জিরো। তার মানে কি যে এই যে বিন্দুটা, এই বিন্দুতে bx আছে ঠিকই, কিন্তু by এর মান কত? এই কারণে সে এখানে কি হয়ে গেছে? একমাত্রিক হয়ে গেছে। কারণ তার শুধু আনুভূমিক ব্যাগই আছে, তার মধ্যে তখন কি নাই? উলম্ব ব্যাগ। বুঝতে পারছেন? তারপরে কিন্তু আবার সবার আছে, কিন্তু এই জায়গায় এসে এবার উলম্ব ব্যাগটা কোন দিকে? এগুলাতে কোন দিকে ছিল? এবার সব কোন দিকে? নিচের দিকে তাকে টানতেছে। কথা কি বুঝা গেছে? এই জিনিস সব আগামী ক্লাসে ক্যালকুলেশনে নিয়ে আসবো, কিন্তু সবকিছু আজকে বুঝাচ্ছি। তাহলে স্যার একটা কথা বলছি যে আপনাদের প্রাস কোন একটা বিন্দুতে গিয়ে একমাত্রিক হয়ে যায়, সেটা কোন বিন্দু? কেন একমাত্রিক হয়ে যায়? কারণ তার by এর মান কি হয়ে যায়? জিরো হয়ে যায়। কে এই জিরোটা বানায়? অভিকর্ষ ত্বরণ। ক্লিয়ার তো? আচ্ছা স্যার, এবার আরেকটা কোশ্চেন করি, আপনারা একটু চিন্তা করে সবাই আমাকে জবাব দিবেন। দেখাও যে প্রাসের বা প্রাসের ক্ষেত্রে প্রাস দ্বিমাত্রিক হলেও ব্যাগ দ্বিমাত্রিক হলেও ত্বরণ একমাত্রিক কেন? আমি আবার বলি। আনুভূমিক দিকে তো ত্বরণ থাকে না। ভেরি গুড, ভেরি গুড। সবাই বুঝতে পারছো ওদের অ্যানসারটা? কারণ আনুভূমিক দিকে ব্যাগ সর্বদা কি থাকতেছে? সমানই থাকতেছে। তার মানে আনুভূমিক ব্যাগের তো কোনো চেঞ্জ হয় না, মানে এটা সমব্যাগ। তার মানে আনুভূমিক দিকে কোনো ত্বরণ নাই। ত্বরণ একমাত্র আছে কোন দিকে? উলম্ব দিকে, হয় মন্দন না হয় ত্বরণ। বাট ত্বরণ তো দুই ধরনের, একটা ঋণাত্মক ত্বরণ, একটা ধনাত্মক ত্বরণ। প্রথমে থাকে ঋণাত্মক ত্বরণে, পরে থাকে ধনাত্মক ত্বরণে। তার মানে কি যে প্রাসের ব্যাগ দ্বিমাত্রিক হলো, ত্বরণ কি এটার একমাত্র কারণ কি? স্যার আনুভূমিক ব্যাগ চেঞ্জ হয় না। ওকে, এই লাইনটা লেখার পর তোমার মতো করে ব্যাখ্যা করো। তাহলে আমি দুইটা কোশ্চেন তোমাদেরকে আজকে এর মধ্যে থেকে বলছি, অনুধাবন বলো কি? এক নাম্বার কোশ্চেন হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে প্রাস একমাত্রিক হয়ে যায় কেন? দুই নাম্বার কোশ্চেন কি যে প্রাসের ব্যাগ দ্বিমাত্রিক হলো ত্বরণ একমাত্রিক কেন? পারবা না ব্যাখ্যা করতে? আচ্ছা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমি আজকে আপনাদেরকে নিব না। আজকে আপনারা শুধু প্রাসের কনসেপ্ট সম্পর্কে জানছেন। আগামী ক্লাসে ফুল ম্যাথমেটিক্যাল যাবে। তো চিত্রটা আঁকেন, আপনাদের যা দরকার সুন্দর করে ফেলেন।